আসসালামু আলাইকুম আইসিটি অ্যাসিস্ট্যান্ট গ্রুপ থেকে সবাইকে স্বাগতম। তোমাদের তানভীর সিফাত স্যার তোমাদের সাথে আছে আজকে। খুবই গুরুত্বপূর্ণ একটা সেশন আমরা কথা বলবো। প্রথমে আমাকে একটু জানাও সবাই আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, আর হচ্ছে একটু দ্রুত জানিয়ে দাও যে তোমরা কে কোন জায়গা থেকে বলতেছো। সবাই একটু ক্লাসটি শেয়ার করো এবং বন্ধুদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দাও। আমি আজকে তিনটি পার্ট নিয়ে কথা বলবো। একটা হচ্ছে কি তোমাদের এই মুহূর্তে কি করা উচিত, 2021 ব্যাচ যারা ডিসেম্বরের 2 তারিখের দিকে পরীক্ষায় বসতে যাচ্ছ তোমাদের কি করা উচিত, কিভাবে সাবজেক্টগুলো আয়ত্ত করা উচিত, কিছু কৌশল শিখাই দিব যদি ভালো লাগে। আমার মনে হয় আজকে সেশনটি করার পর তোমার সিলেবাসটা তোমার কাছে অনেক বেশি সহজ লাগবে এবং এতে তুমি অনেক বেশি উপকৃত হবে, যেটা অন্যদের চেয়ে খুবই গুরুত্বপূর্ণ হবে। আমি প্রথমে বলবো তোমরা একটু দ্রুত যারা কষ্ট করে জয়েন করছো একটু শেয়ার করে ফেলো, বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে দাও ফ্রেন্ডের, আর হচ্ছে তোমার নিজের টাইমলাইন একটু শেয়ার করে দাও। আমি 2 মিনিট পর কথা বলা শুরু করব, ঠিক আছে? প্রথমে আমাকে একটু জানাও আমাকে ঠিকমতো শোনা যাচ্ছে কিনা, আর হচ্ছে কি ঠিকমতো দেখা যাচ্ছে কিনা সেটা একটু জানাও। যারা 2022 বেস তোমরাও অবশ্যই দেখবা সেশনটা, সবাইকে একটু শেয়ার করে দাও, দ্রুত শেয়ার করে একটু শেয়ার ডান লিখো তো সবাই। এর মধ্যে আমি একটু তোমাদের সাউন্ড নয়েজ হচ্ছে সেটা একটু কমাচ্ছি, আর হচ্ছে আরেকটা জিনিস ক্যামেরাটা একটু গোলা দেখা যাচ্ছে সেটাও একটু ঠিক করার চেষ্টা করতেছি। ওকে ওকে, আশা করি এবার তোমরা সব কিছু ঠিকঠাক দেখতে পাবে ইনশাল্লাহ। আমাকে এবার বলো আমাকে দেখা যাচ্ছে কিনা দেখি। কে কোথ থেকে জয়েন করেছে একটু বলো। 2000 আমি বলবো সবাই জানি, আমি এখানে যেহেতু আমার স্টুডেন্ট সবচেয়ে বেশি 2022 ব্যাচ, সেহেতু আমি বলবো এখানে হয়তো তেমন একটি স্টুডেন্ট থাকবে না, কিন্তু আমি তারপরেও চাই তোমরা প্রত্যেকেই ক্লাসটি একটু শেয়ার করো। এই সেশনটি এটা 2022 সালের তোমাদের টাইমলাইনে যারা 2021-এ আছো তোমাদের টাইমলাইনেও যদি কেউ থাকে 2022-এ যারা আছো তোমাদের টাইমলাইনেও যদি কেউ থাকে তাদেরও এটা উপকার হবে, ঠিক আছে? একটু দ্রুত শেয়ার করো। অনেকে বলতেছো সালাম দিচ্ছ, জি ভাইয়া অল ক্লিয়ার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, হাউ আর ইউ ডুইং? হ্যাঁ খুবই ভালো আছি। তারপরে সবাই টাঙ্গাইল 2022 বেচ, আচ্ছা সবাই একটু শেয়ার করে দাও না, সবাই একটু শেয়ার করে দাও, কষ্ট করো না একটু। কি হয়েছে একটা জিনিস দেখো, তোমরা অনেক সময় অনেক বেশি কিছু পড়ো, কিন্তু তোমরা যদি গোছানো একটা কৌশল পাও, আমি কিন্তু বেশিক্ষণ কথা বলবো না, 15-20 মিনিট কথা বলবো, একটা গোছানো কৌশল পাইলে তখন তোমরা কিন্তু এটাকে অনেক ভালো করে প্রস্তুতিটা নিতে পারো, ঠিক আছে? আমি আজকে সেই জিনিসটা তোমাদেরকে দেখাবো। সেজন্য তোমরা একটু ক্লাসটি সবাই শেয়ার করো আর শেয়ার ডান লিখো, সবাই একটু শেয়ার করো আর হচ্ছে শেয়ার ডান লিখো, সবাই একটু শেয়ার ডান লিখো। এখানে অনেকেই যুক্ত হয়েছে পটুয়াখালী থেকে, আসসালামু আলাইকুম দিচ্ছ। ওয়ালাইকুম সালাম। শীতিল আহমেদ হাসতেছে, সমস্যা নেই সমস্যা নেই, হাসলে হাসুক। এখন আমি চাচ্ছি যে তোমরা শাম্মা যুক্ত হয়েছে, মুশারাত ফারহানা, শাম্মা ডান। আর আমি সর্বশেষ যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 2022 নিয়ে, 2022 বেস নিয়ে একদম লাস্টের 5 মিনিট কথা বলবো। প্রথমে আমি আজকে দেখাবো 2021 বেস নিয়ে, ঠিক আছে? তোমরা তাহলে সবাই একটু ক্লাসটি শেয়ার করে ফেলো। আফরোজা লিজা যুক্ত হয়েছে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আর আমি আমাদের পেইড বেসের কেউ থাকলে তাদেরকেও বলবো ক্লাসটি পেইড বেসগুলোতে একটু শেয়ার করে ফেলো। ওকে, আমিনুল ইসলাম খান বলতেছো 2022 ব্যাচ। ওকে, শেয়ার ডান লিখো তো, একটু শেয়ার ডান লিখো তো, দ্রুত শেয়ার ডান লিখো, একটু শেয়ার ডান লিখো দ্রুত। যারা যুক্ত হয়েছে সবাই একটু শেয়ার করে দাও, ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ সেশন হতে যাচ্ছে, আমি বারবার বলতেছি। তোমরা অনেকেই যারা যুক্ত হওনি এখনো, এদের জন্য দেখো আমি আজকে 3টা
ওয়েতে কথা বলবো। 2021 বেস অনেকে আমাকে মেসেজ করতেছিল কয়েকদিন ধরে, ভাই আমাদের জন্য একটা সেশন করেন। এটা কিন্তু আমি নিজের উদ্যোগের চেয়ে তোমাদের প্রায়োরিটিটা বেশি দিয়েছি। অনেকে বলতে আমাকে প্রায় 5-6 জন মানে বলছে আমাদেরকে একটু পড়ার পরামর্শ দেন, আমরা কিভাবে পড়তে পারি। তা আমি আজকে তোমাদেরকে কয়েকটা গাইডলাইন দিব। সেই গাইডলাইন যদি তুমি ফলো আপের মধ্যে রাখতে পারো এই 2 মাস, যেমন আজকে তো 2 তারিখ হয়ে গেল অক্টোবরের, তাহলে অক্টোবর আর হচ্ছে নভেম্বর, তোমরা 2 মাস সময় পাবার। ডিসেম্বরের 2 তারিখ থেকেই তোমাদের এক্সাম শুরু হবে। এখন আমি আজকে যে কথাগুলো বলবো সেই কথাগুলো যদি তুমি এই 2 মাস কাজে লাগাতে পারো, তোমার 2021-এ নিশ্চিত একটা ভালো রেজাল্ট করতে যাচ্ছ। এবার যদি তুমি কথাগুলো না শোনো, প্রয়োজন মনে না করো, তাহলে তুমি ভিডিওটা স্কিপ করতে পারো, এটাতে কোনো প্রবলেম নেই। কিন্তু এমনও হতে পারে তুমি এই 15 মিনিট কথাগুলো শুনছো, হয়তো বা তোমার জন্য সেটা খুবই বেশি ইফেক্টিভ হয়ে গেল। ঠিক আছে, প্রথমে আমি তোমাদেরকে বলে নিই, তোমরা যারা ভাই ভালো আছেন, অনেকে বলতেছে হ্যাঁ খুবই ভালো আছি, তোমরা কেমন আছো সবাই একটু জানাও। ওকে, অনেকে যুক্ত হয়ে গেছে এর মধ্যে, সবাই ক্লাসটি একটু শেয়ার করে ফেলো দ্রুত। আমি জানি অনেকেই যুক্ত হবে আরও, কারণ আমাকে অনেকেই বলছে কিন্তু এই ভিডিওটা, এই লাইভ সেশনটি করার জন্য, যার ফলে আমি এটা করতেছি আর কি। ওকে, 2021 ব্যাচ, আমার কথাগুলো অক্ষর অক্ষরে শুনবা। কি করতে হবে প্রথমে, আমাদের আজকে সেশনটির নাম হচ্ছে 2021 ব্যাচের প্রস্তুতি কৌশল। ঠিক আছে, প্রস্তুতিটা এই মুহূর্তে কীরকম হবে, আমি 3 ক্যাটাগরিতে কথা বলবো। এক ক্যাটাগরি, প্রথম ক্যাটাগরি হচ্ছে কি, প্রথম ক্যাটাগরিটা হচ্ছে যে এখনো ঠিক আছে, আমি একটু দাঁড়াও, এই তারটা পেঁচে গেছে তো একটু ঠিক করে নিই, দেন আমি কথা বলা শুরু করতেছি। আমি 3টা ক্যাটাগরিতে কথা বলবো। একটা ক্যাটাগরি হচ্ছে যে এখনো পড়ালেখা শুরু করেনি, মানে সর্বপ্রথম আমি যার কথা বলবো, সর্বপ্রথম হচ্ছে যে পড়েছে। আচ্ছা, যে মানে পড়েছে মোটামুটি ভালো করে, প্রিপারেশন, শর্ট সিলেবাসটাকে খুব ভালো করে ধরেছে, মানে আয়ত্ত করেছে আর কি শর্ট সিলেবাস। ঠিক আছে, 2 নম্বরে আমি কথা বলবো যে মানে মোটামুটি পড়েছে। এই ক্যাটাগরির স্টুডেন্ট সবচেয়ে বেশি আমি জানি, মোটামুটি মানে তেমন গুছানো না, মোটামুটি পড়েছে যে। ঠিক আছে, 3 নম্বরে আমি যে কথাটা বলবো, 3 নম্বরে সেটা হচ্ছে কি যে মোটামুটি পড়েছে। আর 3 নম্বরে হচ্ছে যে খুবই অগুছালো অবস্থায় আছে, মানে খুবই অগুছালো, কিন্তু তার এখন মানে মাথার উপর দিয়ে জ্বর যাচ্ছে আর কি, অগুছালো যারা। তা আমি 3টা ক্যাটাগরির স্টুডেন্ট নিয়ে কথা বলবো আজকে। 2021 ব্যাচের প্রস্তুতি কৌশল, এটার নাম হচ্ছে প্রস্তুতি কৌশল। কিভাবে তোমরা এই মুহূর্তে তোমাদের পরীক্ষার প্রিপারেশনটা গুছাবা। প্রত্যেকে কথা শেষ পর্যন্ত শুনবা, আর গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই ফ্রেন্ডে মেনশন করে দাও আর শেয়ার করে দাও। আমরা কি বললাম, 2021 ব্যাচের 3টা সেট আপে কথা বলবো। একটা হচ্ছে যে ভালো মতো পড়েছে, একটা হচ্ছে যে ভালো মতো পড়েছে, আর দ্বিতীয়ত হচ্ছে কি যে মোটামুটি পড়েছে। ঠিক আছে, আর তৃতীয় হচ্ছে যে অগুছালো পড়ালেখা করেছে। ওকে, তাহলে তোমরা সবাই আমাকে একটু ঠিকমতো জানাও যে ঠিকমতো একটু শুনতে পাচ্ছ কিনা। 2021 ব্যাচে অনেকে আছে, আমি জানি হাসান আলী ভাইয়া 2021 ব্যাচে অনেকেই জিজ্ঞেস করতেছো। ঠিক আছে, সবাই খুব মন দিয়ে কথা শুনবা। 2022 ব্যাচ যারা আছো তোমরা কথাগুলো শুনবা, কেউ বের হবে না। যে কয়জন শেষ পর্যন্ত দেখতেছো সে কয়জন মানে একদম ক্লিয়ারলি কথা শুনবা। ঠিক আছে, আচ্ছা ফাইন। ওকে, এবার দেখো আমি স্টার্ট করি, একটা কোর্স মানে বলা শুরু করি। যে পড়েছে শর্ট সিলেবাস, মানে অনেকেই আমাদের কাছে, আমি তো আইসিটি পড়াই, কিন্তু আমি একজন সায়েন্সের স্টুডেন্ট। সেই হিসেবে যেহেতু আমরা টিচিং প্রফেশনে যেহেতু অনেক দিন ধরে জড়িত, প্রত্যেকটা সাবজেক্ট আমাদের উপর একটা আল্লাহর রহমতে মোটামুটি একটা দখল আছে। তো ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, ম্যাথ, বায়োলজি, এই 4টা সাবজেক্টেরই পরীক্ষা হবে। যাদের অপশনাল ম্যাথ তাদেরকে দিতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আর যাদের অপশনাল হচ্ছে বায়োলজি তাদেরকে দিতে হবে ম্যাথ। ঠিক কিনা? তো এখন আমি বলবো, আবার কমার্সের ক্ষেত্রেও সেম, অ্যাকাউন্টিং, ব্যবসায় উদ্যোগ, তারপর হচ্ছে অনেকের অপশনাল নিয়ে আর একটা সাবজেক্ট, আর ফিন্যান্স, তারপর অনেকের মধ্যে ইকোনমিক্স, যারা আর্টসে আছো তাদের মধ্যে, তারপর হচ্ছে সিভিক্স, পৌরনীতি আছে, ইসলামের ইতিহাস আছে। এখন দেখো তোমরা কি ধরনের কৌশল দিয়ে আগাবে। সর্বপ্রথম কাজ, যে পড়েছো সে কি,
তুমি ভালো মতো পড়েছো, অনেকেই কি করো এই মুহূর্তে এসে বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হয়েছিল, অ্যাডমিশন টেস্ট দিবে, তারপর হচ্ছে অ্যাডমিশনের জন্য মেডিকেল ভর্তির জন্য কোচিং করতেছো, তারপরে অনেকে হয়তো বা ঢাকা ইউনিভার্সিটির জন্য পড়তেছো অ্যাডভান্স কোর্সে। পড়ছো ভালো কথা ভাই, আজকে থেকে ভাইয়ের কথা যদি ভালো লাগে একটা কাজ করবা, আজকে থেকে মেডিকেলের সাবজেক্ট স্টপ, স্টপ, ডিরেক্ট স্টপ, কোনো কথা নাই এখানে আর। আমি একটু বলি, যারা এতদিন পর্যন্ত, খুব কেয়ারফুলি কথা শোনো, এতদিন যারা অ্যাডভান্স কোর্স করছো ভর্তি পরীক্ষার, আজকে থেকে স্টপ। এটা তোমাদের জন্য আজকে থেকে না। কেন স্টপ স্যার, কেন বলতেছেন স্টপ? আমি তোমাদেরকে একটা কথা বলি, ডিসেম্বরের 2 তারিখ পরীক্ষা হলেও মেডিকেল ভর্তি পরীক্ষা মে জুনের আগে হবে না। কি বলছি? ডিসেম্বরে যদি ভর্তি পরীক্ষা হলেও, এইচএসসি পরীক্ষা হলেও মেডিকেল ভর্তি পরীক্ষা অন্তত মে জুন জুলাইয়ের আগে হবে না, আরো পেছনে যেতে পারে, অগাস্টও হইতে পারে। তাহলে তুমি একজন স্টুডেন্ট মেডিকেলে টিকার জন্য দরকার 3 মাস। তুমি এতদিন যা পড়ছো এনাফ, আজকে থেকে বায়োলজি নাই তোমার পরীক্ষায়, বায়োলজি ক্লোজ করে রাখো। ক্লিয়ার? কারণ হচ্ছে তুমি যদি এইচএসসি রেজাল্ট খারাপ করো, এইচএসসিতে যদি বাই এনি চান্স তোমার এ প্লাস না আসে, সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে রিকভার করার কোনো সুযোগ নেই আর। কারণ এইচএসসি সার্টিফিকেটটা এমন একটা সার্টিফিকেট, তুমি যেখানেই যাও সেখানেই সেই সার্টিফিকেটটা শো করতে হবে। যেমন ধরো, আমি যদি তোমাকে সংক্ষেপে বুঝাই, তুমি মনে করো এইচএসসিতে আল্লাহ না করুক কোনো রকম 4 পয়েন্ট পেয়ে গেছো, এসএসসিতেও তোমার 4 পয়েন্ট, তুমি কি মনে করো যে তোমার কোনোদিনই মেডিকেলে পরীক্ষা দিতে পারবে? পারবে না, কারণ 9-এর উপরে লাগবে। তাহলে তুমি কোন উপায়ে এই 2টা মাস তুমি অ্যাডভান্স কোর্স করতেছো মেডিকেল বা গুচ্ছ, যেমন আমরাও তো তাইলে অ্যাডভান্স কোর্স চালু করতে পারতাম, আইসিটি গুচ্ছ আইসিটি সবাই পড়া শুরু করো, অ্যাডভান্স কোর্সে ভর্তি হয়ে যাও। কিন্তু এটা আমরা করব না, আমি করব না ব্যক্তিগতভাবে। কেন করব না? কারণ হচ্ছে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এই মুহূর্তে তোমাদের কাজ হচ্ছে শুধু সেই 3টা সাবজেক্টের উপর গুরুত্ব দেওয়া, যে 3টা সাবজেক্টের উপর তোমাকে এইচএসসি এক্সামে বসতে হবে। আর কোনো বই ধরারই দরকার নেই, এই 2 মাস শুধু এই 3 সাবজেক্ট, আর কোনো বই পড়ার দরকার নেই। তুমি ভালো পারো আরো পড়ো, তুমি কম ভালো পারো ওই 3 অধ্যায়কে ভালো করে পড়ো, এমসিকিউ পড়ো, সিকিউ পড়ো, সবই ওই 3 অধ্যায়, ওই 3টা বইয়ের উপর জোর দাও। আমি এটা বলতেছি কাদের জন্য, যে ভালো মানে অলরেডি তোমরা শর্ট সিলেবাস যারা পড়েছো, তোমরা এখন হয়তো বা একটু ইংলিশ পড়তে চাচ্ছ, তোমরা হয়তো বা এখন অনেকেই অ্যাডভান্স কোর্স পড়তে চাচ্ছ, আমি তোমাদেরকে বলবো স্টপ ইট। এটা আর এখন দরকার নেই, হয়েছে, অনেকদিন পড়েছো, এখন আর পড়তে হবে না। এখন এই 2 মাস কোনো রিজন ছাড়া, আমি শুধুমাত্র 2021কে বলবো না, 2022 ব্যাচকেও বলবো। তোমরা এতদিন ভার্সিটির জন্য পড়েছো, আমি বলবো ঠিক আছে, কিন্তু এখন 22 ব্যাচ তোমরাও কিন্তু প্রেসারে পড়বা, তোমাদের 1 বছরের মধ্যে 2 বছরের বই শেষ করতে হবে। তোমরাও এখন আপাতত শুধুমাত্র নিজের মূল বইগুলাতে ফোকাস করো। এগুলা হচ্ছে কাদের জন্য বলেছি? যে পড়েছে শর্ট সিলেবাস তাদের জন্য। প্রথমে আমি এরপরে মোটামুটি লেভেলেরটা বলবো, তাহলে আজকে থেকে কোনটা প্রোহিবিটেড স্ট্রিক্টলি 3 বই, যে 3 বইতে পরীক্ষা দিতে হবে, এইগুলার বাইরে আর কোনো কিছু পড়া যাবে না, শুধুমাত্র এই 3টাই। এই 3টাকে এমনভাবে রেডি করো যত ভালো তুমি লিখতে পারো। তুমি লিখতে পারবে, আমি জানি তুমি পড়ছো, তুমি লিখতে পারবে, কিন্তু এখন তুমি ফোকাস করো যে তুমি কত ভালো লিখতে পারবে। এই প্রশ্নটাকে তুমি 10-এ 10 পাইতে হলে কিভাবে লিখতে পারবে সেই জিনিসটা ফোকাস করো। এরপরের কথা, যে কোনো একটা জায়গায় তোমার যদি পড়া শেষ হয়ে থাকে, মডেল টেস্ট দাও, যেখানে ভালো খাতা কাটে, নাম্বারগুলোকে মূল্যায়ন করে, রেগুলার খাতা দিয়ে দেয়, এইরকম একটা কোচিং বা কোথাও একটা পরীক্ষা দাও, বা কোনো একটা টিচারের কাছে পরীক্ষা দাও। পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করো তোমার লেখার কোয়ালিটি কেমন হচ্ছে, তুমি A+ পাওয়ার মতো এই লেখাটা এনাফ কিনা। কারণ এইবার একটা সুবিধা কি জানো, 1 নাম্বার পাইলে এটা 2 হয়ে যাবে, তুমি 30 পাইলে এটা 60, তুমি 40 পাইলে এটা 80। তাহলে তুমি মনে করবা যে 1 নাম্বার না পাওয়া মানে 2 নাম্বার কম। খুব ভালো করে শোনো, এটা কিন্তু আরো ক্ষতি। অনেকেই তোমরা বলতেছো যে স্যার আমরা তো নাম্বার 1 নাম্বার পাইলে 2 নাম্বার হবে, কিন্তু এটা বুঝতেছো না 1 নাম্বার কম পাওয়া মানে হচ্ছে কি 2 নাম্বার কম পাওয়া।
এটা একটু খেয়াল করে দেখো। নাইলে 1 নাম্বার পাও নাই, মনে করো একটা প্রশ্নের উত্তর লিখতে পারো নাই 5-এর, তোমার থেকে 10 কমে গেছে আলটিমেটলি। তুমি 50-এরই তো অ্যান্সার করবা, 50-এর মধ্যে মনে করো একটা 10-এর সৃজনশীল অ্যান্সার করতে পারো নাই, সাপোজ 3টা সৃজনশীলের মধ্যে একটা তোমার কমন আসে নাই বা 2টা কোনো রকম লিখতে পারছো, তাহলে 10 না করা মানে 20 করতে পারো নাই যে, কারণ এই 10 করতে পারলে তো এটা হয়ে যেত 20। বুঝাইতে পারছি কিনা কথা? তাহলে এটা ডাবল ইফেক্ট না? সুতরাং খুবই কেয়ারফুলি যারা অলরেডি পড়েছো শর্ট সিলেবাস, তোমাদের জন্য 1 নাম্বার পরামর্শ, সকল আউট কাজ বন্ধ। এই 2 মাস নিজের প্রস্তুতি যা শিখছো সেই প্রশ্নগুলা কিভাবে আপগ্রেড করবা, কিভাবে অ্যান্সার করবা ভালো মতো, কিভাবে লিখলে আরেকটু ভালো নাম্বার পাবে। এখন হয়তো 6-7 পাচ্ছ, এটাকে 10-এ কনভার্ট করা কিভাবে যাই সেটা। আর আর্টসের স্টুডেন্টের একটা কথাই বলবো, তোমরা প্রচুর ডাটা দেওয়ার চেষ্টা করবা। আর্টস কমার্সের, যেমন আর্টসে ধরো একটা পরিণতিতে প্রশ্ন আসছে ভাষা আন্দোলন, তুমি কিন্তু গডবাডার লিখলে এখানে নাম্বার কোনোদিনই দিবে না। আর এখন টিচাররা খাতা পড়বে, আগে পড়তো না। কেন পড়তো না? কারণ হচ্ছে অনেকগুলো প্রশ্ন, 7টা সৃজনশীল, আর এখন মাত্র 3টা সৃজনশীল, এটা পড়া খুব ইজি। এটা আরো একটা ইফেক্ট তোমাদের জন্য, এটা আরেকটা সমস্যা। আগে টিচাররা বেশি খাতা থাকতো, বেশি সৃজনশীল থাকতো, না পড়ে নাম্বার দিত, 1-2 নাম্বার দেখেই নাম্বারটা বেশিরভাগ দিয়ে দিত। কিন্তু এই মুহূর্তে তোমার পড়া বেশি পড়বে টিচার, কারণ হচ্ছে প্রশ্ন কম, বেশি পড়া যাবে। 3টা সৃজনশীল একটা খাতায়, এটা পড়তে কি বেশি টাইম লাগবে? অবশ্যই ওনারা এটা পড়বে। সুতরাং তোমাকে অবশ্যই লেখার কোয়ালিটি যেটা, সেটা খুবই ইমপ্রুভ করতে হবে। আমার কথা কি ক্লিয়ার কিনা বলো তো সবাই? আমার কথা এইটুকু ক্লিয়ার কিনা? এইটুকু ক্লিয়ার কিনা বলো দ্রুত। কথাগুলা আমি বলবো আজকে, আমার কথা যে শুনবে তোমার লাইফে একটা ব্যাপক পরিবর্তন আসবে, এটা আমি বলতেছি। কথা ক্লিয়ার কিনা? সবার এইচএসসি 21 যারা আছো তারা, 22 বেস যারা, তারাও শুনবা। সবাই কি ক্লিয়ার কিনা শেষ পর্যন্ত? একটু ক্লিয়ার বলো। হ্যাঁ, সবাই মানতে পারবা যেটা বলছি সেটা? মানতে পারবা কিনা যেটা বলছি সেটা? আমি কিন্তু বেশি মানুষকে কথা বলার পক্ষে না, আমি 20 জন আমার কথাই ইমপ্রুভ হইলে এনাফ। ঠিক আছে, ওকে। এবার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে মোটামুটি পড়েছো, খুব ভালো করে শোনো। আমি এটা মুছে দিচ্ছি, যে পড়েছে শর্ট সিলেবাস ওর কথা আমার ক্লিয়ার, আমি ওকে আর কিছু বলার দিই। ওকে, এবার আমি বলবো 2 নাম্বার পয়েন্ট, যে মোটামুটি পড়েছে। আচ্ছা, মনে করো মোটামুটি পড়া মানে কি? তুমি বইতে মোটামুটি একটা আইডিয়া আছে, কিন্তু এখনো তুমি তেমন কোনো সৃজনশীল প্র্যাকটিস করো নাই। তুমি জানো যে তুমি পড়লে পারবে, কিন্তু তুমি পড়বে বলে আর ধরতেছো না। তোমার জন্য একটি মাত্র পরামর্শ, সেটি হচ্ছে তুমি ডিরেক্ট আজকে থেকে সোজা বাংলায় বোর্ড কোয়েশ্চন শুরু করে দাও। সোজা বাংলায় প্রথমে 2019-এর বোর্ড কোয়েশ্চন সবগুলা শেষ করো। আরেকটা কথার ক্লিয়ারেন্স বুঝো। একজনে কি করে জানো? একটা চ্যাপ্টার পারে, ওই চ্যাপ্টারের 2019, 20, 30 সব শেষ করে ফেলছে, বাকি 3টা পড়ার আর সময় পায় নাই। হবে না। আমি বলবো প্রথম সেগমেন্টে 2019 প্রত্যেক চ্যাপ্টারের, ধরো ফিজিক্সে 3টা চ্যাপ্টার আছে, 3টা চ্যাপ্টারে 2019, কেমিস্ট্রিতে 3টা চ্যাপ্টার আছে, কেমিস্ট্রি 3টা চ্যাপ্টার বা 4টা চ্যাপ্টারে 2019, পরিণতিতে বলো, ইকোনমিক্সে বলো, আগে 2019 শেষ করো। শেষ করার পর তুমি দেখবা নিজের ভিতরে একটা কনফিডেন্স চলে আসছে, তুমি কিছু এখন পারতেছো। এবার সবগুলার 2018 বা 17 ধরো। 18তে মনে হয় তেমন প্রশ্ন নেই, যেহেতু 18 একসাথে পরীক্ষা হয়েছিল। 17টা ধরো, 2017 এর পর সুন্দর করে সবগুলার 2017 পড়ে ফেলো। তুমি যদি মনে করো শুধু কেমিস্ট্রির 2018, 19, 20 সব পড়ে ফেলছো, কিন্তু ফিজিক্স ধরেও নেই, ম্যাথ ধরেও নেই, বায়োলজি ধরেও নাও, এটা কোনোদিনই ভালো প্রস্তুতি নয়। তোমাকে ধরতে হবে কি? তোমাকে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে, যেহেতু আজান দিচ্ছে, আমি কথার ভয়েসটা একটু কমাচ্ছি, তোমরা ততক্ষণে কমেন্ট করে আমার কথা বোঝাচ্ছে কিনা। ঠিক আছে, আমি যাদের অগোছালো তাদের নিয়ে কথা বলতেছি। একটু আজান দিচ্ছে, আমি 1 মিনিট কথা বলে স্কিপ করি। সবাই কি ঠিক মতো শুনতে পাচ্ছ আমাকে?
কথা আচ্ছা, কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা? আমি বললাম তো আজকের গাইডলাইনটা সব সময় শুনবা, মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, এবারের কথাটা শোনো। একটা মসজিদে আজান শেষ হয়েছে, আমাদের যে মসজিদ, সুতরাং কথা বলা যাবে, ঠিক আছে? কারণ অনেক মসজিদে আশেপাশে একজন এক একটা আজান শুরু করে, তখন দেখা যায় যে কথা বলা স্টপ করলে প্রায় 10-15 মিনিট হয়তো বা দেরিও হয়ে যেতে পারে। যেটা বলি, যে মোটামুটি পড়েছে তার কথা বলতেছিলাম। তার এই মুহূর্তে করণীয় কি? তার এই মুহূর্তে করণীয় হচ্ছে শুধুমাত্র একটাই, সে সর্বপ্রথম প্রতিটা অধ্যায়ের বোর্ড প্রশ্ন 2019 শেষ করবে। প্রতিটা বইয়ের, কেমিস্ট্রিও 2019 পড়বে, ফিজিক্সও 2019 পড়বে, বায়োলজিও 2019 পড়বে, বা যার ম্যাথ আছে সে পড়বে, আর নতুবা ইকোনমিক্স যার আছে সে 19 পড়বে। একটা নিয়ে বসে থাকবে না। আমার প্রথম কথা হচ্ছে একটা নিয়ে বসে থাকবে না, কারণ তুমি একটাতে সব শেষ করে ফেলছো, তোমার বাকি দুইটার কোনো খবরই নেই, বাকি দুইটার সম্পর্কে তোমার কোনো আইডিয়াই নেই, তুমি রেজাল্ট খারাপ করার মতো সম্ভাবনা আছে। সুতরাং আমার কথা রাখবা আগে, যেটার বোর্ড ধরছো আগে সেই বোর্ডের প্রশ্ন শেষ করবা। কাদের জন্য এটা? যারা মোটামুটি পড়েছে তাদের জন্য। ও গুছালু, এখনো গুছানো হয়নি, এরপরে 19 কাবার, 18তে ফোকাস করো, ঠিক আছে? ক্লিয়ার কিনা? যারা মোটামুটি পড়েছে তোমাদেরটা ক্লিয়ার কিনা? আমি বেশি কথায়, লম্বা কথায় যাব না। তারপরে হচ্ছে, যদি সময় পাও এরপরে নিজে নিজে সৃজনশীল প্রশ্ন না দেখে, প্রশ্নের উত্তর না দেখে সলভ করার চেষ্টা করবা। একটা কথা মনে রাখবা, উত্তর দেখে সলভ করা এটা কোনো ক্রেডিট নেই। যদি কোনো প্রশ্ন ডিরেক্ট উত্তর ছাড়া সলভ করতে পারো, মানে উত্তর নাই, পাশে উত্তর নেই, তুমি যদি উত্তর ছাড়া কোনো প্রশ্ন সলভ করা শিখতে পারো, তাহলে তুমি মনে করবা তোমার প্রিপারেশন হয়ে গেছে। যদি তুমি এখনো বোর্ড প্রশ্ন উত্তর দেখে দেখে সলভ করতে হয়, তাহলে তুমি মনে করবা তোমার প্রিপারেশন এখনো 0 লেভেলের, মানে তুমি, তোমার দ্বারা এসএসসি ভালো হচ্ছে না। ওই যে বললাম, 1 নাম্বার কিন্তু 2, 1 গেলে 2 বাদ, আর পেলে কিন্তু 2ই পাবে। তোমরা যে লাফাচ্ছ 30-এর অ্যান্সার করলে 60 পাবা, কিন্তু ভুলক্রমে যদি 10-এর অ্যান্সার করতে না পারো, তখন কত মাইনাস যাবে এটা একটু চিন্তা করিও। ক্লিয়ারলি বুঝছো কিনা? আজকে এটা মাথায় ঢুকাবা। এবার সর্বশেষ, এবার যে মোটামুটি পড়েছে তার জন্য বলা শেষ। সর্বশেষ যেটা বলতেছি, ও গুছালো পড়ালেখা, কিছুই পড়া হয়নি তেমন একটা। তো স্যার আমাদের কি কোনো উপায় নেই? আমরা কি ভালো রেজাল্ট করবো না? আমরা কি গরিব? আমরা কি অসহায়, হতদরিদ্র? আমরা পড়ি নাই আর কি, লকডাউনে প্রেম করছি, তারপরে হচ্ছে ঘোরাঘুরি করছি, টিকটক বানাইছি, ক্রিকেট খেলছি, ফুটবল খেলছি, খেলা দেখছি টিভিতে। তা আমরা কি অসহায়? আমাদের জন্য কি কোনো রাস্তা নেই? অবশ্যই রাস্তা আছে, তবে সেই রাস্তাটা আরো বেশি মসৃণ। খুব কেয়ারফুলি কথা শুনবা। এইটা অবশ্য আমার জানি না বলা ঠিক হবে কিনা পাবলিক প্লেসে, তারপরে দেখাই দিচ্ছি। ধরো তোমার ফিজিক্সের, আমি একটা সাবজেক্ট, যে কোনো একটা সাবজেক্টের উদাহরণ দিই। ফিজিক্সে মনে করো তোমার চ্যাপ্টার আছে 4টা, প্রশ্ন আসবে মিনিমাম 8 থেকে 10টি। সরকার তো এরকমই বলছে নাকি? অর্ধেকের বেশি প্রশ্ন আসবে। অপশনের থেকে তোমাকে অ্যান্সার করতে হবে মাত্র 3টি, 30 নাম্বার বা 20 নাম্বার অ্যান্সার করতে হবে। তাইলে তুমি এখানে একটা কাজ করবা, যেহেতু তুমি গরিব, তুমি অসহায়, তুমি কিছুই পড়ো নি, এক্ষেত্রে তোমাকে একটু রিস্ক নিতে হবে। রিস্ক বলতে, তুমি প্রথমে এই 4টি অধ্যায়ের যে কোনো 2টি ভালো করে পড়ে ফেলো, ভালো করে একদম। এই 2টি যদি তুমি ভালো মতো আয়ত্তে নিতে পারো, তুমি শিওর থাকো তুমি কিন্তু যে 3টে অ্যান্সার করতে হবে এই 2 অধ্যায় থেকে পেয়ে যাবে। বাকি 2 অধ্যায় তুমি মোটামুটি পড়লেও চলবে। যে কোনো 2টা অধ্যায় খুবই ভালো করে শেষ করে ফেলো, কারণ তুমি তো জানো 1 অধ্যায় থেকে তো 8টা প্রশ্ন দিবে না, বা 3 অধ্যায় থেকে 8টা দিবে না, 4 অধ্যায় থেকে 8টা দিবে। তাহলে তুমি যদি কোনো রকম কষ্ট করে 2টা অধ্যায়কেও ক্লিয়ার করতে পারো, তুমি 5টা থেকে 3টা অ্যান্সার করে যেতে পারবে। এটা একটা বুদ্ধি, মানে আমরা এটাকে অনুমান করে ধরতে পারি। আমরা তো এটা শিওর 1 অধ্যায় থেকে তো 10টা প্রশ্ন দিবে না, বা 1 অধ্যায় থেকে সব প্রশ্ন কঠিনও করবে না, বা 2 অধ্যায় থেকে 10টা প্রশ্ন কখনোই দিবে না। কথা ক্লিয়ারলি বুঝছো কিনা? এটা কাদের জন্য? গরিবদের জন্য, যারা এতদিন টিকটকার ছিল,
আবেগের মধ্যে হঠাৎ পড়তে বসতে হয়েছে, সরকার তোমাদেরকে শেখা দিছে একটা ভালো লেভেলের, পরীক্ষা নিবে না বলে তোমাদেরকে ধরাই দিছে অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়ে, ঠিক কিনা? তো এক্ষেত্রে তোমাদের বাঁচতে হলে অবশ্যই পদ্ধতি অবলম্বন করতে হবে। এখন তুমি যদি 4টা অধ্যায়ই পড়তে যাও, দেখবে একটাও ভালো করে পড়া হবে না, কোনো রকম আজগবি লিখে চলে আসবা, রেজাল্ট ভালো হবে না। কিন্তু তুমি যদি আমার এই পদ্ধতিটা ফলো করো, 3টা চ্যাপ্টার বা 2টা চ্যাপ্টার ভালো করে শিখো, একদম ইঞ্চ বাই ইঞ্চ, তুমি দেখবা যে কোনো প্রশ্ন হোক তুমি অ্যান্সার করতে পারবা। কারণ তোমার তো অপশন বেশি, তোমার তো অ্যান্সার করতে হচ্ছে 3টা বা 2টা, তুমি সে 2টা অবশ্যই কমন পাবে। কথা ক্লিয়ার কিনা? এখন এই পদ্ধতি যদি অ্যাপ্লাই করতে পারো, যারা গরিব ও গুছালো পড়ালেখা এখনো, তোমাদের সাকসেস চলে আসবে। এরপরে মনে মনে যদি রেজাল্ট ভালো হয়ে যায়, কমন আসে স্যারের কথা শুনে, তাহলে তারপরে 2 মাস পড়ালেখা শুরু করবা ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য। 3-4 মাস পড়ালেখা করলে যে কোনো ইউনিভার্সিটি বাংলাদেশে তোমার হাতে ধরা দিবে। কথা ক্লিয়ারলি বুঝছো কিনা? দেখি তোমাদের কি পদ্ধতিগুলো সহজ লাগতেছে, একটু হলেও উপকৃত হচ্ছে কিনা একটু কমেন্ট করো তো। পদ্ধতিগুলো সহজ লাগতেছে কিনা বলো তো একটু। একদম পদ্ধতিগুলা কি সহজ হচ্ছে? 21 ব্যাচের জন্য কথাগুলো বলতেছি। এখন কি তোমাদের জন্য কি এটা ক্লিয়ার? সবাই কমেন্ট করো, সবাই যারা 68 জন 70 জন আছো সবাই কমেন্ট করো। আমি কিন্তু বেশিক্ষণ কথা বলবো না, 40 মিনিটের মধ্যে আমার কথা বলা শেষ হবে, আর নতুবা 10 মিনিট বলবো হাইয়েস্ট। ওকে, ঠিক আছে। আমি যেটা বলতেছি সেটা বুঝতে পারছো? তুমি এখন যদি 4টা-5টা অধ্যায় নিয়ে টানাটানি করো, কোনোদিন সিলেবাস শেষ করতে পারবে না। তুমি 2টা বা 3টাকে টার্গেট করো, এই 3টা তুমি এমনভাবে শেষ করবা যেখান থেকে প্রশ্ন আসলে তুমি অ্যান্সার করবা। ক্লিয়ার? ওকে জি ভাইয়া, খুবই ভালো, সহজ লাগছে, হতাশ লাগছিল কিন্তু আলহামদুলিল্লাহ আপনার কথাগুলো শুনে একটু হলেও ভালো লাগছে। ওকে খুশবু ম্যাম, অনেক ধন্যবাদ ভাই। ইন্টারভিউ ওয়ে টু স্টাডি। কারণ এখন দেখো, যার মনে করো রাস্তা নাই বেহেস্তে যাওয়ার, মনে করো সারা জীবন ইবাদত করি নাই, বেহেস্তে যাইতে পারতেছি না, এখন এখন কি করতে হবে? একমাত্র চোখের পানি ভরসা, আল্লাহর কাছে সিজদায় পড়ে যাইতে হবে, কিছু করার নাই। আল্লাহ মাফ করে দাও, যা করছে সব মাফ করে দাও, চোখের পানি দিয়ে হলেও বেহেস্তে চলে যেতে হবে, ঠিক কিনা? নাইলে তো মায়ের খেয়ে খাবে, যার নামের মায়ের খাইতে পারবা। 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে পারতেছি না পৃথিবীর, যার নামে গেলে তো উড়াই ফেলবে, এখানে কোনো কথা নেই। ওইখানে নাকি এমন একটা ফেরেস্তা আছে কবরে গেলে, যেটা নাকি কিছু শুনে না, কিছু দেখেও না, শুধু পিটাই, মানে উঠতে বসতে পিটাই, এটা লাগাই দিলে তো শেষ। তো সেই জন্য বলতেছি, এখন আমাদের তো দেওয়ালে পিঠ থেকে গেছে, 2 মাস পর পরীক্ষা দিতে হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে খুবই ইফেক্টিভ ওয়েতে আমরা কিভাবে ভালো রেজাল্ট করতে পারবো। তাহলে আমি মূলত, হ্যাঁ 22 ব্যাচের জন্য আমি কথা বলবো, প্লিজ 22 ব্যাচের জন্য একটু কথা বলবো, আমি বলবো একটু বলি। আমি আগে এটা বলি, এটা একটু শেষ করে দিই, 21 ব্যাচের সামারিটা একটু করে দিই। তাহলে 21 ব্যাচের সামারি কি? যারা ভালো পারো, তোমাদের কাজ নিজেকে পরীক্ষা দিয়ে যাচাই করা, তোমার নাম্বার 7 উঠলে এখন 10 উঠানোর চেষ্টা করা। আর যারা মোটামুটি পারো, তোমাদের কাজ চ্যাপ্টার ওয়াইজ বোর্ড প্রশ্ন সলভ করা। একটা নিয়ে বসে থাকবে না, এক বইয়ের 19 শেষ অন্য বই ধরবা, অন্য বইয়ের 19 শেষ অন্য বই, একসাথে সবগুলা চলতে হবে। প্রতিদিন 3টা বই পড়তে হবে। এখন ডেলি 3 ঘন্টা বা 4 ঘন্টা করে ভাগ করে ফেলো, 12 ঘন্টা করে পড়ালেখা করতে হবে। 3টা বই একটা 4 ঘন্টা করে করে ডেলি পড়বা, নতুবা মিনিমাম 9 ঘন্টা, যে একদম পারো না মিনিমাম 9 ঘন্টা পড়ালেখা করবা। 3 ঘন্টা 3 ঘন্টা 3 ঘন্টা 9 ঘন্টা, 3টা সাবজেক্ট। আর এটা কিন্তু বেশি না, তোমরা দেখো না, সকাল যদি তুমি 9টায় ঘুম থেকে উঠো, নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ে ঘুম থেকে উঠো অনেকেই, 9টার মধ্যে কিন্তু তোমার 3 ঘন্টা পড়া শেষ। আবার তুমি ঘুমাই যাও, সমস্যা নাই, দুপুরের পর রাত 3 ঘন্টা পড়ো, এরপরে রাতে 3 ঘন্টা পড়ো, 9 ঘন্টা। 3 ঘন্টা পড়লে ভাই বইতে কিছু থাকবে বলো তো? 3টা শিপমেন্ট ভাগ করে ফেলো। যখন 3 ঘন্টা পড়বা তখন মোবাইল টাচ করবা না, একান্ত ব্যক্তিগত মতামত ছাড়া মোবাইল ধরার দরকার নাই। অনলাইন ক্লাস থাকলে মোবাইলটা দূরে রেখে ক্লাস করো, যাতে ফোনে হাত দিতে না হয়, ঠিক কিনা? খাতা কলম নিয়ে ক্লাস করো। তাহলে শিপমেন্ট ওয়াইজ ভাগ করে ফেলো, 3-3-3, 3টা বই 3 ঘন্টা করে চলবে ডেলি, ওষুধের মতো চলবে এটা। যদি এটা কোনোদিন মিস হয় তাহলে রেজাল্ট ভালো হবে না। আর রেজাল্ট ভালো না হওয়া মানে চিন্তা করে দেখো, তুমি রেজাল্ট ভালো করো না করো, লাখের উপরে প্লাস পাবে, এটা তোমাকে মানতেই হবে।
তো তুমি বাংলাদেশের 1 লাখের মধ্যে যদি না থাকো তো তোমার ভবিষ্যৎ কি? 1 লাখ স্টুডেন্টের লিস্টে যদি প্রথম 1 লাখের স্টুডেন্টের লিস্টে তুমি না থাকলে তোমার ফিউচারটা কি? জীবনে শুধু একটা কথা মনে রাখবে, এটা বাংলাদেশের কততম লিস্টে তুমি আসো, তুমি যে বেসে পরীক্ষা দিচ্ছ সে বেসের কততম স্টুডেন্ট তুমি সারা বাংলাদেশের মধ্যে, এই জিনিসটা মাথায় রাখবা, ঠিক আছে? তারপরে তৃতীয় স্টেপ কোনটা বলছি, যারা একটু দুর্বল, পড়ালেখা এতদিন করো নাই, টিকটকার ছিলা, ঘোরাঘুরি করছো, বাইকার ছিলা, অনেক কিছু করছো, প্রেম করছো ধুমাইয়া, সমস্যা নেই, এখন একটু টেবিলে আসো, যে অধ্যায়গুলো আগে বেশি পারো ওইগুলাকে এমনভাবে শেষ করো ওই অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসলে যাতে অ্যান্সার করতে পারো, বাকিগুলাকে শেষ করতে গিয়া সব কিছু নষ্ট করিও না আল্লাহর রাস্তে। ক্লিয়ার কিনা কথার প্রসেস? ক্লিয়ার? আমি 2021 বেসের কথা আমার ক্লিয়ার। 2021 বেস আশা করি আজকে থেকে শুধুমাত্র, আমাকে একজনে জিজ্ঞেস করছে সানজিদ আফরিন দুলা শুধু বুট কোয়েশ্চেন পড়লে হবে কিনা, আমি এটুকু শিওর দিয়ে বলতে পারবো, আমার কথা মিলাই নিও, যেদিন এক্সাম শেষ হবে সেদিন 8টা প্রশ্নের মধ্যে মিনিমাম 50% প্রশ্ন বোর্ডের সাথে মিল থাকবে। যাও সাজেশন, বেশিও থাকতে পারে, 8টি প্রশ্ন যতগুলা দিবে এর মধ্যে 50% প্রশ্ন মিল থাকবে বোর্ডের সাথে, তার মানে বোর্ড কোয়েশ্চেনগুলো পারলেও তুমি পারবে। বোর্ডের সাথে মানে কি, বোর্ডে একটা প্রশ্ন আসছে মনে করো একটা অঙ্ক 22% হ্রাস পেলে তখন এখানে 24 দিবে আর কি, এইরকম কমন আসবে। এখন 22-এর জায়গায় 24 দিলে কি তুমি এটা কিন্তু আনকমন বলতে পারবে না। শিওর থাকো বোর্ড কোয়েশ্চেন 70%ও কমন হইতে পারে, শুধু বোর্ড কোয়েশ্চেনগুলো পড়ো, আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে? ওকে, এবার 2022 সাল, আমি বলছিলাম কথা দিয়েছিলাম 2022 সালের জন্য কিছু বলবো। 2022 সালের জন্য একটু বলি, অনেকেই ভার্সিটি অ্যাডভান্স কোর্সে ভর্তি হয়েছিল করোনাকালীন সময়, আজকে থেকে বাদ, কষ্ট লাগলেও বাদ, আজকে থেকে বাদ। আমার পেইড বেসে যারা আছে তাদেরকে আমি বলবো এক্সট্রা পড়া বলতে আমি মেসেঞ্জার গ্রুপে যে ভোকাবুলারি বা গ্রামার দিই শুধু এটা, আমি মেসেঞ্জার গ্রুপে যে ভোকাবুলারি গ্রামার দিই শুধু এটা পড়বে এক্সট্রা পড়া বলতে, আর কিছু না। আর হচ্ছে শুধু মূল বই পড়া, মূল বই ভালো করতেই হবে, কারণ তোমাদেরকে মাথায় রাখতে হবে তোমাদের সিলেবাস বড়, এটাও শর্ট সিলেবাস নামের বহুত বড় সিলেবাস। তোমাকে মাথায় রাখতে হবে তুমি সর্বোচ্চ 10 থেকে 11 মাস সময় পাবে, আর 11 মাসের মধ্যে তোমাকে 2টা বইকে শেষ করতে হবে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার। একটু আগে শুনছো 2021 বেসের জন্য ওদের কি পরিমাণ স্ট্রাগল করতে হচ্ছে এই মুহূর্তে এসে, 2টা পেপার পড়তে হবে ওদের, ফার্স্ট পেপারও পড়তে হচ্ছে সেকেন্ড পেপারও পড়তে হচ্ছে, 2টা পেপারে ওদের পরীক্ষা হচ্ছে। তোমাকে চিন্তা করো তোমার মধ্যে এর সাথে তোমার বাংলা আছে, ইংরেজি আছে, আইসিটি আছে, এবং সিলেবাস ওদের চেয়ে বড়। তো তুমি যদি আগে থেকে প্রিপারেশন না নাও, এখন থেকে যদি প্রস্তুতি না নাও, তাহলে আমি বলবো তুমি জীবনের সবচেয়ে বড় ভুলের পথে চলে যাচ্ছ। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যা যা করছো এতদিন এখন ছেড়ে দাও। বিভিন্ন সংগঠন করছো করোনাকালীন, বিভিন্ন মানুষকে হেল্প করছো, হেল্প করো, সমস্যা নেই, কিন্তু যে হেল্পে সময় নষ্ট হয় সে হেল্প এখন একটু স্কিপ রাখো, এটা অন্যজনকে বুঝাই দাও। এখন সময় নষ্ট হচ্ছে ডেইলি 3-4 ঘন্টা করে, সেই সংগঠন এখন স্টপ। যে কাজে বাড়িতে সময় নষ্ট হচ্ছে সেটা স্টপ। এখন তোমাকে যে কাজটি করতে হবে, ডেইলি অন্তত 7 থেকে 8 ঘন্টা পড়ালেখা কন্টিনিউ রাখতে হবে। তুমি নিজেই চিন্তা করে দেখো, তুমি যদি এখন 7 থেকে 8 ঘন্টা না কন্টিনিউ রাখো, তুমি আগেরগুলা ব্যাকআপ করতে পারবা এবং রেজাল্ট কি ভালো হবে বলো? আর এসএসসি যার খারাপ, বিশ্বাস করো বাংলাদেশে তার জায়গা নাই। এসএসসি রেজাল্টটা এত বেশি গুরুত্বপূর্ণ, তুমি এসএসসি খারাপ হলে কোনো ভার্সিটিতে অ্যাডমিশনও দিতে পারবে না, এক্সামটাও দিতে পারবে না, এমন চাকরিতে প্রথমেই তোমার চোখে পড়বে এসএসসি সার্টিফিকেট। এসএসসি সার্টিফিকেট খারাপ, মুদির দোকান করতে হবে, কথা সোজা। 1-2 জন এক্সেপশনাল থাকতে পারে, অনেকেই ফ্রিল্যান্সিং টেন্সিং শিখা উড়াই ফেলতেছে দুনিয়া এইচএসসি খারাপ করার পর, এগুলো তোমাদের দ্বারা সম্ভব না। তো 22 বেসের জন্য একটা নিট পরামর্শ দিব এখন এই মুহূর্তে, সেটা হচ্ছে কি তোমরা প্রত্যেকটা কোর্স চেষ্টা করবা, যেমন তোমরা জানো আমার আইসিটি যেটা শুরু হয়, বেস শুরু হয়, টেস্টের আগে আমি ওদের আইসিটি শেষ করে দিব। টেস্ট এক্সাম ডিসেম্বর-জানুয়ারির দিকে হবে, আমি ওদেরকে কথা দিয়েছি টেস্টের আগে আমি ওদের বই শেষ করে দিব। তো তোমরাও এরকম একটা কোর্সে প্রতিটা সাবজেক্টের জন্য একটা ইমপ্লিমেন্ট নাও, কোর্সে ঢুকে যাও।
বই শেষ করে ফেলো, রেগুলার যেখানে ক্লাস হয়। টিচার সাফাবাজি করবে না, পড়াবে বেশি। আমরাও তো কথা বলি, আমি কি তোমাদের সাথে কথা বলি না পেইড বেসে? কই, আমার তো সিলেবাস তো দেরি হয় না, আমি তো রেগুলার টানতেছি। যেমন আমার আজকে HTML এর টেবল শুরু হবে না রাত 9:30 মিনিটে, তো তোমরা নিশ্চিন্তে দেখো আজকের ক্লাসের পর তোমরা বলতে পারবে HTML এর 15 থেকে 20 নাম্বার তোমার বাজেট। তো সেটাই হচ্ছে, আমি এরকম ভালো ভালো কোর্সে এডমিশন নাও, এডমিশন নিয়ে নিজের পড়ালেখা গুছাই ফেলো টেস্ট পরীক্ষার আগে। টেস্ট পরীক্ষার পরে শুধু প্রশ্ন সলভ করবা, শুধু প্রশ্ন সলভিং। টেস্ট পরীক্ষার পরে বেসিক পড়ার আর সময় নেই, ওই 3-4 মাস শুধুমাত্র নিজের কি করবা, প্রবলেম দিবে সলভ করবা, প্রবলেম দিবে সলভ করবা। তাহলে এই 2-3 মাস কাজে লাগাইতে হবে না? বলো তোমরাই নিজেরাই একটু কমেন্ট করো তো, এই 2-3 মাস কাজে লাগাতে হবে কিনা, তাইলে দেখি কমেন্ট করো, বলো এই 2-3 মাস কাজে লাগাতে হবে কিনা বলো, ঠিক আছে? আমি বলবো যারা লেট আসছো আজকের সেশনটি অবশ্যই দেখে নিবে, এটা খুবই গুরুত্বপূর্ণ সেশন এবং এটা আমি ইউটিউবে আপলোড দিব 21-22 ব্যাচের কৌশল নিয়ে। এই সেশনটা আমি ইউটিউব চ্যানেলে আপলোড দিব, যারা দেখতে পারো না ইউটিউব থেকে হাই রেজুলেশনে দেখতে পারবে। তাহলে 22 ব্যাচের জন্য 2টা কাজ, 22 ব্যাচ তোমাদের জন্য 2টা কাজ। এই মুহূর্তে যারা অ্যাডভান্স কোর্সে ভর্তি হয়েছ সব স্টপ, অ্যাডভান্স সব স্টপ, মেডিকেল বুয়েট সব স্টপ। এইচএসসি ভালো না হলে ভাই তোমাকে কোনো মেডিকেলে ঢুকাবে না, এইচএসসি ভালো না হলে তোমাকে কোনো বুয়েটে ঢুকাবে না। এই মুহূর্তে তোমাদের কাজ হচ্ছে ভালো ইনস্ট্রাক্টর, প্রথম কাজ ভালো ইনস্ট্রাক্টর, সর্বপ্রথম কাজ। যারা বসে আছো পড়বা বলে, সর্বপ্রথম হচ্ছে ভালো ইনস্ট্রাক্টর ফিক্সড করা, টিচার, যে প্রত্যেকটা সাবজেক্টের জন্য। দ্বিতীয় কাজ ডেইলি নিজের একটা পড়ার টাইম, মানে যাই করো নিজের 5 থেকে 6 থেকে 8 ঘন্টা নিজে পড়বা, প্রাইভেট বাদে, প্রাইভেটের সাথে ডেইলি 6 থেকে 8 ঘন্টা নিজের পড়া। কিভাবে পড়বা, কোন রুটিনে পড়বা তোমার ব্যাপার। সকালে 2 ঘন্টা পড়ো, দুপুরে 2 ঘন্টা পড়ো, কলেজে না গেলে রাতে 4 ঘন্টা পড়ো। রাতে তো এখন শীতকাল তো পড়ার সবচেয়ে উপযুক্ত সময়, 6:30টায় বসলে 10:30 বাজতে 4 ঘন্টা পড়া হয়ে গেছে। আবার নতুবা যারা রাত জেগে পড়ো 8টায় বসো, 12টা পর্যন্ত পড়ো বা 1টা-2টা পর্যন্ত পড়ো। আমরা তো পড়তে বসি তোমাদেরকে পড়ানোর পর, যেমন আমার স্টাডি প্ল্যান শুরু হয় হচ্ছে তোমাদেরকে পড়ানোর পর, তোমাদের পড়ানো শেষ তারপর আমার পড়া শুরু হয় রাত 9টা থেকে 2টা-3টা পর্যন্ত। তাইলে এই যে প্ল্যানগুলা মাস্ট রাখতে হবে, ভালো ইনস্ট্রাক্টরের কাছে প্রথমে বইয়ের বেসিক শেষ করতে হবে, তারপরে এটা। এরপরে তো আমি টেস্ট পরীক্ষার পরে নতুন প্ল্যান দিব তোমাদের যারা আমার পেইড বেস 3-তে ভর্তি হচ্ছে বা পেইড বেস 2-তে আসো, 1-এ আসো, আমি তোমাদের সাথে তো টেস্ট পরীক্ষার পরে নতুন প্ল্যান নিয়ে আসবো আবার। এখন আপাতত এগুলা রিপ্লাই, আর বেশি সৃজনশীল। যেমন তোমরা দেখছো আমার কোর্সের একটা বৈশিষ্ট্য দেখছো যে আমি পড়াই সাথে সাথে সৃজনশীল করাই, তোমরা দেখছো কিনা? এবং আমার আইসিটি বই যেটা আছে, আমার নিজের লেখা বই যেটা আছে, তোমরা দেখো এখানে কিন্তু প্রশ্নের ফাঁকে ফাঁকে আমি বলে দিছি এরকম সৃজনশীল আসবে। সংখ্যা পদ্ধতিটা খুলে দেখো, আমি পরিপূরকের মধ্যে এক্সট্রা প্রশ্ন দিয়ে দিছি, সৃজনশীল আসবে এরকম। তারপর আমার ডিজিটাল ডিভাইসটা খুলে দেখো, কিভাবে মর্গানের ল অ্যান্সার করতে হবে, কিভাবে ডিকোডার অ্যান্সার করতে হবে, কিভাবে অ্যান্সার করতে হবে, সবই আছে। প্রশ্ন কিরকম হবে সৃজনশীল দিয়ে দিছি 10-12টা। সিস্টেম হচ্ছে এটা, তুমি যাই পড়ো তোমার মেইন কথা হচ্ছে কি তোমাকে অ্যান্সার করতে হবে কিন্তু ক্রিয়েটিভ কোয়েশ্চন। শুধু লেকচার শুনে বসে থাকলে হবে না রে ভাই, তোমরা এটাই বুঝো না। মিষ্টি লেকচার শুনো টিচারের, হবে না। বসে থাকলে কোনো ফায়দা নেই এখানে। তোমাকে অবশ্যই ক্রিয়েটিভ কোয়েশ্চন সলভিং এ দক্ষ হতে হবে, এটাই 1 নাম্বার কাজ। 10 লাইন পড়ছো, 10 লাইনের উপর সৃজনশীল শিখো, কারণ পরীক্ষায় সৃজনশীলই লিখতে হবে। 20 লাইন পড়ছো, 20 লাইনের উপর সৃজনশীল কিভাবে আসে সেটা আয়ত্ত করো আগে। পড়ে পুরা কোরআনের হাফেজ হয়ে গেছো, বইয়ের হাফেজ হয়ে গেছো, সৃজনশীল লিখতে জানো না ভাই, তোমার এই রেজাল্টের কোনো দাম নেই, তোমাকে বইয়ের হাফেজ হইতে বলে নাই, তোমাকে বলছে 10টা প্রশ্ন আসছে, 10টা প্রশ্নকে সুন্দর করে সৃজনশীলগুলাকে লিখো, 6টা 8টা সৃজনশীল থেকে 5টা লিখো, তোমাকে এটা বলছে, তোমাকে বলে নাই যে বই এসে লিখে দাও। তো আমি তোমাদেরকে বলবো 21-22 ব্যাচের জন্য, আমি লম্বা কথা বলতে চাচ্ছি না, যেহেতু আমার 9:30 ক্লাস নিতে হবে, সেহেতু আমি একটা কথা সিম্পল সলিউশন বলে দিই। সিম্পল সলিউশন হচ্ছে তোমাদের এই মুহূর্তে
যতটুকু পড়বে ততটুকুর উপর সৃজনশীল প্র্যাকটিস করবে, রেগুলার বোর্ড কোয়েশ্চন সলভ করবে, 19 বেসের বোর্ড কোয়েশ্চন সলভ করবে, 18 বেসের বোর্ড কোয়েশ্চন সলভ করবে। ক্লিয়ার? এবং আমি তো বলবো, আমি আমার পেইড বেস 3-তে যারা ভর্তি হয়েছো বা হবে, তোমাদেরকে আমি বলবো আইসিটির দায়িত্ব আমার উপর। তোমার কাজ শুধু ক্লাস করা, তুমি ক্লাস করবা, দায়িত্ব আমি নিছি আইসিটির। তোমাকে কোন পদ্ধতিতে এমসিকিউ শিখাবো, কোন পদ্ধতিতে সৃজনশীল শিখাবো, এটা তানভীর সিফাত স্যার ভালো করেই জানে। তোমাকে কোথায় ক্লাস দিতে হবে, ফ্রি ক্লাস দিতে হবে না, ইউটিউবে ক্লাস দিতে হবে কিনা, মেসেঞ্জারে ক্লাস দিতে হবে কিনা, প্রাইভেট গ্রুপে ক্লাস দিতে হবে কিনা, এটার দায়িত্ব আমি নিছি। তোমরা আইসিটিতে হাত তুলে ভরসা করতে পারবা। অন্যান্য সাবজেক্টে নিজেরা ভালো ইনস্ট্রাক্টর সেট করো, ভালো জায়গায় প্রাইভেট শুরু করে দাও, এবং সুন্দর গুছানো সময়ের আগে, সময়ে না, তোমাকে সময় দিছি আমি 3 মাস, কোর্স শেষ করতে লাগাইছি 6 মাস। এই কোর্স দরকার নাই ভাই, এত ডিলে কোর্সে যাওয়া দরকার নাই। 3 মাসের কোর্স, বড় জোর 4 মাস, ঠিক কিনা? একটা দুইটা দিন অসুবিধা হতে পারে মানুষের, টানা 2 মাস তো অসুবিধা হতে পারে না। তো সেই ক্ষেত্রে তোমাদেরকে দায়িত্ব নিয়ে বলতে হবে, স্যার আমাদেরকে আপনি এত দিনের মধ্যে শেষ করে দিবেন, ঠিক কিনা? রেসপন্সিবিলিটি নিয়ে বলতে হবে, ঠিক আছে? এইটা যদি ফলো করতে পারো, তাহলে ইনস্ট্রাক্টর তোমাকে বইটার বেসিক বুঝাই দিবে সুন্দর করে। আমি তো সৃজনশীল পড়াই দিই, আর তোমার কাজ হচ্ছে কি ডেলি সৃজনশীল সলভ করা, আর আমার মেসেঞ্জার গ্রুপে যা দিই ওয়ার্ডগুলো শিখবা। এক্সট্রা বলতে এটাই, 10 মিনিটের কাজে এক্সট্রা। আমি আমার মেসেঞ্জার গ্রুপে যা দিই 10 মিনিট, শুধু 10 মিনিট এক্সট্রা কাজ, এর বাইরে কোনো কাজ করতে হবে না। কারণ এইচএসসি যার প্রিপারেশন ভালো হবে, সে এমনি অ্যাডমিশনও ভালো করবে, এটা নিশ্চিন্তে থাকো। আর এইচএসসি যার প্রিপারেশন ভালো নাই, হাওয়া যাবা এদিকে ওদিকে, পরীক্ষার আগের দিন কারোর কাছ থেকে দেখে লিখার দাম দা, সে জীবনে অ্যাডমিশন টেস্টে ভালো করতে পারবে না। কথা ক্লিয়ার কিনা? আর কথা বলবো না এখন। তোমরা তাইলে শেষ পর্যন্ত তোমাদেরকে এটাই বলবো, অনেকে আমার ইউটিউব চ্যানেলের নাম জিজ্ঞেস করতেছে আইসিটি অ্যাসিস্ট্যান্ট, তবে তোমাদেরকে একটা নিজের বিজ্ঞাপন বলে দিই। 21 ব্যাচ আইসিটি এক্সাম হবে না, 21 ব্যাচের আইসিটি এক্সাম হবে না, 21 ব্যাচে হবে না, ঠিক আছে? এমসিকিউ বুকের কাজ চলতেছে, এমসিকিউ বুক আমাকে একটু টাইম দাও, এটা আমি ভালো করে করতেছি, যাতে একবারে তোমরা একটা বই নিয়ে এমসিকিউ 25 পাও এবং গুচ্ছতেও তোমরা ভালো করতে পারো, ঠিক আছে? একটু সময় দাও। আর আমার ক্লাসগুলো করে এমসিকিউ নিয়ে আমি কিন্তু ক্লাস দিই আইসিটির, ইউটিউব চ্যানেলে আছে আমার, আইসিটি অ্যাসিস্ট্যান্ট লিখে সার্চ করে ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? আর একটা কথা বলে ফেলি, একটু বিজ্ঞাপন দিয়ে দিই, নাইলে নয়। বিজ্ঞাপন না, তোমরা জানো আইসিটি নিয়ে যাদের সমস্যা, মাথা ব্যথা যত সমস্যা আছে, তোমাদেরকে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতেছি, তোমরা পেইড বেস 3-তে ভর্তি হয়ে যাও, মাত্র 795 টাকায় ভর্তি চলতেছে, আর 2 দিন সময় আছে। এখানে বই ফ্রি পাবে, ফ্রি বুক, মানে আমার আইসিটি বুক ফ্রি পাবে, এটার গ্যারান্টি আমি নিলাম। তোমাকে আইসিটি কিভাবে শেষ করাতে হবে সেটার, এটা আমাকে উপর ছাড়ে দাও দায়িত্ব। তোমার কাজ হচ্ছে শুধু তুমি রেগুলার ক্লাস করবা, সপ্তাহে 3 দিন তোমার কাজ হচ্ছে শুধু ক্লাস করবা রেগুলার। তোমরা যারা বন্ধু আছে, অন্তত আমার এই 2 সেকেন্ড 10 সেকেন্ডের ভিডিওটা ওদেরকে কেটে দেখাও, এদেরকে কেটে দেখাও, এ বাবা আমি আইসিটির দায়িত্ব আমাকে ছেড়ে দাও। অফলাইন অনলাইন কিছু লাগবে না, অনলাইনে কিভাবে মানুষ করতে হয় সেটা আমার চেয়ে ভালো কেউ জানে না, ঠিক আছে? এখন তুমি বাসায় ঘুমাই থাকবা, ক্লাস করবা না, এই দায়িত্ব তো আমি নিতে পারবো না। এটা তোমাকে অফলাইনে যে পড়ায় সেও নিতে পারবে না। তুমি প্রাইভেটে না গিয়ে বাসায় ঘুমাই থাকবা, উনি কি তোমাকে বাসা থেকে ডেকে ডেকে আনবে? এগুলো স্কুল আনতো, কলেজে আনে না। তোমার কাজ মোবাইলটা নিয়ে আমার সামনে 1 ঘন্টা বসে থাকবা, তোমাকে আইসিটি কিভাবে মাথায় ঢুকাতে হয় এটার দায়িত্ব আমি নিচ্ছি। এখানে ক্লিয়ার কাট কথাবার্তা হয়। পেড বেস 3 প্রত্যেকটা ক্লাস করবা, হয় আইসিটি টিচার হয়ে বের হবে, না হয় 90 এর উপরে নাম্বার পাবে, গ্যারান্টি। ওকে, আচ্ছা যাই হোক সবাইকে। আচ্ছা কে কোথা থেকে ক্লাস করলে এতক্ষণ একটু বলো তো, কে কোথা থেকে ক্লাস করছে? অনেক কথা বললাম, তবে ইনশাল্লাহ তোমরা আলটিমেটলি ভালো করবে। কয় মাস ক্লাস হবে? ওই যে বললাম 3 থেকে 4 মাস। আমার এখানে কোনো ফেক কথাবার্তা নেই, 3 থেকে 4 মাসের আগে বই শেষ হবে, ফুল বুক, ঠিক আছে? ওকে ক্লিয়ার। টাঙ্গাইল থেকে ইমন ইসলাম, সবাই বলো সবাই। সাতক্ষীরা থেকে, চকবাজার থেকে, চকবাজার আমার বাসার পাশেই। আর কে বাকিরা কমেন্ট করতে ভয় পাও নাকি? মেজবাউদ্দিন, সাতক্ষীরা, কালীগঞ্জ, তারপর বাকিরা
আর বাকিরা কই? নজিপুর থেকে, ফরিদপুর থেকে, ঢাকা থেকে শিফাত, তারপর কিশোরগঞ্জ সৌদিয়া ইসলাম। কিশোরগঞ্জ খুব সুন্দর জায়গা, মিঠাওয়াইন মানুষের সবচেয়ে ফেভারিট জায়গার একটা। ওকে, সময় 5 মিনিট বেশি নিলাম, 40 মিনিট কথা বলার কথা ছিল, 45 মিনিট হয়ে গেল, দুঃখিত এটার জন্য। ইনশাল্লাহ দেখা হচ্ছে পেইড বেসের রাতের ক্লাসে, 9:30 ক্লাস আছে প্রাইভেট গ্রুপে। আর তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও নিঃসন্দেহে আমাকে ইনবক্স করো, 795 টাকা দিয়ে ফুল কোর্স করতে পারবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।